একজন কোচের কথা এবং কাজের মধ্যে যখন মিল থাকে না, সোজা ভাষায় একটা কোচ যখন হিপোক্রিসি করেন, তখন আমার প্রচণ্ড বিরক্ত লাগে। যে বিরক্তিটা আমার গত রাত্রে লেগেছে লিভারপুলের কোচ আর্নে স্লটের উপরে। এই সিজনে অনেক ম্যাচেই এরকম হয়েছে যে সকল ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষরা একদম আটসাট ডিফেন্স করে খেলেছেন, একদম বাস পার্কিং যাকে বলে সেভাবে লিভারপুলের এগেনস্টে তারা খেলেছে। সো ওই সকল ম্যাচের পরে যখন সংবাদ সম্মেলন হয়েছে, তখন কোচ আর্নে স্লট বিরক্তিটা কখনো রাগঢাক করেনি যে এই যে আল্ট্রা ডিফেন্সিভ স্টাইলের ফুটবল খেলা, এটা তিনি কখনো পছন্দ করেন না। এই জিনিসটা তিনি সবসময় প্রকাশ করেছেন। হি হ্যাজ অলওয়েজ বিন ভোকাল অ্যাবাউট দ্যাট। সো গত রাত্রে পিএসজির এগেনস্টে লিভারপুল যখন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগে খেলতে নামলো, তখন আমরা কি দেখলাম? এতদিন ধরে তিনি যেই পার্টিকুলার খেলার স্টাইলের এগেনস্টে এত বেশি ভোকাল ছিলেন, তিনি সুরসুর করে ওই একই স্টাইলেই দলকে খেলানো শুরু করলেন, অ্যাপারেন্টলি বর্তমান সময়ের সবচেয়ে সফল পজিশন বেসড দলের এগেনস্টে। জিনিসটাকে হিপোক্রেসি বলবেন না তো কি বলবেন এখন? আমার মনে হয় না পাঁড় লিভারপুল সাপোর্টারও এক্সপেক্ট করেছিলেন যে তারা পিএসজিকে হারিয়ে দিবে। বাট তারা চেয়েছিল অ্যাটলিস্ট তার টিম যেন একটু লড়ে, একটু যেন সাহস দেখায়, একটু যেন ওই গ্রিডটা শো করে। কিন্তু লিভারপুল কি সেই সাহসটা দেখালো? সেই গ্রিডটা কি তারা শো করতে পারলো? আই ডোন্ট থিঙ্ক সো। পিএসজি যদি অনেক বেশি ওয়েস্টফুল না হতো, তাহলে স্কোর লাইনটা 2-0 না হয়ে অন্তত 10-0 তো হইতোই। গত সিজন থেকেই আমরা দেখে এসেছি যে কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুল 4-2-3-1 ফরমেশনেই খেলে খেলে অভ্যস্ত। কিন্তু গত রাতে পিএসজির এগেনস্টে আমরা দেখলাম যে পিএসজির আল্ট্রা পজেশন বেসড ফুটবল এবং ফ্লুইড ফুটবলের এগেনস্টে তার কাছে মনে হয়েছে যে না, দলের ডিফেন্সিভ সলিডিটি আরও বেশি বাড়ানো দরকার, যে কারণে তিনি মোহাম্মদ সালার মতো খেলোয়াড়কে খেলালেন না। মোহাম্মদ সালাকে বসিয়ে তার জায়গায় একজন বাড়তি সেন্ট্রাল ডিফেন্ডারকে নিয়ে আসলেন এবং দলের ফরমেশনটা কাগজে কলমে দেখা গেল যে 3-5-2 বা 3-4-3 এরকম ফরমেশনে দলকে খেলালেন। কিন্তু ওটা কাগজে কলমেই ছিল। খেলা যখন শুরু হলো, তখন আমরা দেখলাম যে লিভারপুল অত বেশি বল পায়ে যে অ্যাডভেঞ্চারাস ছিল বা পজিশন ধরে রাখার ক্ষেত্রে যে অনেক বেশি আগ্রহী ছিল, ব্যাপারটা সেরকম নয়। বিরক্তিটা এখানেই লেগেছে যে লিভারপুল যদি পিএসজিকে হারানোর সামান্যতম ইচ্ছে রাখতো, তাহলে তাদেরকে অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হতো বল পায়ে এবং বল পায়ে না থাকা দুই সিচুয়েশনেই। কিন্তু তারা অ্যাগ্রেসিভ একেবারেই হলো না, অ্যাজ এফ তারা ধরেই নিয়েছিল যে পিএসজির পায়ে মোস্ট অফ দ্য টাইম বল পজিশন থাকবেই। সো পিএসজির পায়ে যখন মোস্ট অফ দ্য টাইম বল পজিশন থাকবেই, এই জিনিসটা যখন তারা ধরেই নিয়েছে, তখন আমরা দেখলাম যে লিভারপুলের ফরমেশনটা অনেকটা 5-2-3 বা 5-3-2 এরকম হয়ে যাচ্ছিল। সো পিএসজির পায়ে যথারীতি অধিকাংশ সময় বল থাকছিল এবং লিভারপুল মোস্টলি অফ দ্য বল সিচুয়েশনেই সময় কাটাচ্ছিল। আর ওই অফ দ্য বল সিচুয়েশনে আমরা দেখলাম যে লিভারপুল ওয়াজ বেসিক্যালি ফর্মিং আ 5-2-3 ফরমেশন, যেখানে রাইট উইং ব্যাকের ভূমিকায় ছিলেন জেরেমি ফ্রিম্পং, লেফট উইং ব্যাকের ভূমিকায় ছিলেন মিলোশ কেরকেশ এবং মাঝখানে তিনজন ডিফেন্ডার ছিলেন, রাইট সেন্টার ব্যাক ইব্রাহিমা কোনাতে, লেফট সেন্টার ব্যাক জো গোমেজ এবং সেন্ট্রাল সেন্টার ব্যাক ভার্জিল ভ্যান ডাইক। তার সামনে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্গ এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এবং এই দুজনের উপরে তিনজন ছিলেন। মাঝখানে প্রেস করছিলেন ডমিনিক জবোসলাই, ডান দিকে ছিলেন মোস্টলি ফ্লোরিয়ান ওয়ের্টস এবং বাম দিকে ছিলেন দলের মেইন স্ট্রাইকার হুগো একিতিকে। সো এই তিনজন বেসিক্যালি পিএসজি তিনজনকে প্রেস করছিলেন। কোন তিনজনকে প্রেস করছিলেন? আপনারা সবাই জানেন, আমি এই ম্যাচের প্রিভিউতেও কিন্তু বলেছিলাম যে পিএসজি সাধারণত কীভাবে খেলে। পিএসজি কাগজে কলমে 4-3-3 ফরমেশনে থাকলেও তারা এত বেশি ফ্লুইড খেলে যে কোন খেলোয়াড় কোন পজিশনে কখন থাকে সেটা আগে থেকে আসলে অনুমান করা যায় না। এমনকি পিএসজির কোচ লুইস এনরিকেও কয়েকদিন আগে বলেছিলেন দ্যাট হি ড্রিমস অফ আ টিম ওয়্যার এভরি প্লেয়ার ক্যান প্লে ইন এভরি পজিশন। সো ওই রকম একটা অপটিমাম স্ট্রাকচারের দিকেই যে লুইস এনরিকে এগিয়ে যাচ্ছেন পিএসজিকে নিয়ে, সেটা আমরা মোটামুটি গত ম্যাচের মাধ্যমে কিন্তু আরও ভালো মতো বুঝতে পেরেছি। তাও কিছু কিছু প্যাটার্ন আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যাটার্ন হলো 4-3-3 ফরমেশনে খেললেও পিএসজির পায়ে যখন বল থাকে, তখন যে জিনিসটা হয় যে এই যে দুই ফুল ব্যাক রয়েছেন আশরাফ হাকিমি এবং নুনো মেন্ডেস, দুজনই অসাধারণ। সো তারা সামনে চলে যায়, তারা একদম সামনে এই সকল জায়গাতে থেকে যায়। দুই উইংয়ে যারা থাকে তারা একটু কাট ইন করে ভিতরে ঢুকে গিয়ে ওভারল্যাপ করার জন্য দুই ফুল ব্যাককে জায়গা করে দেয়, ঠিক এভাবে। এখন দেখেন, ডিফেন্স লাইন থেকে দুজন ফুল ব্যাক যদি সামনে চলে যায়, তাহলে পেছনে যে দুজন ডিফেন্ডার থাকে তারা এক সাইডে চেপে যায়। এক সাইডে চেপে যাওয়ার পরে সাইডে যে জায়গাটা ফাঁকা থাকে সেখানে নেমে যান ভিতিনিয়া বা জাও নেভেসের মধ্যে কেউ একজন নেমে যান এবং বল প্রোগ্রেসে সাহায্য সহযোগিতা করেন। সো ভিতিনিয়া এই সকল জায়গাতে নেমে যান এবং উপরে ওয়ারেনজার এমেরিকে নিয়ে জাও নেভেস এই সকল জায়গাতে বল প্রোগ্রেশন করেন এবং মিডফিল্ডের দখল রেখে দেন। এই যে পেছনে যে তিনজন দেখছেন না, মার্কিনিয়স, পাচো এবং ভিতিনিয়া, এই তিনজনকেই লিভারপুলের ফ্রন্টে থাকা ওই তিনজন মার্কিংয়ে রাখছে। ডমিনিক জবোসলাই,
ফ্লোরিয়ান ওয়েটস এবং হুগো একিতিকে। এখন প্রবলেম হলো আপনি যদি অতিরিক্ত ফ্লুইড ফুটবল খেলা কোনো একটা টিমের এগেনস্টে ম্যান টু ম্যান মার্কিং করা শুরু করেন, তাহলে ব্যাপারটা অনেক বাজে হয়ে যায়। লিভারপুল এবং আর্নে স্লট এই ভুলটাই করেছে। পিএসজি যেখানে অতিরিক্ত ফ্লুইড ফুটবল খেলছে, তাদের উচিত ছিল জোনাল সিচুয়েশনে বা জোনাল সিস্টেমে ডিফেন্ডিং করা, তারা সেটা করে নাই। তো এটা করে টেকনিক্যালি কোনো লাভ হয়নি, তারা অতিরিক্ত ফ্লুইড ফুটবলের সামনে সেভাবে অ্যাগ্রেসিভলি প্রেস করতেই পারেন নাই। এখন দেখেন পুরো 90 মিনিট হুদা কামে যদি আপনি দৌড়াদৌড়ি করেন, তাহলে কিন্তু আপনার এফেক্টিভ প্রেস হয় না। সো লিভারপুলের ক্ষেত্রে এই জিনিসটাই হয়েছে, তারা আন্দা কুন্দা প্রচুর দৌড়াইছে, দেখে মনে হয়েছে যে না তারা অনেক বেশি প্রেস করার চেষ্টা করতেছে, বাট ইভেনচুয়ালি তারা সাকসেসফুলি প্রেস করতে পারে নাই। যেহেতু প্রেস করতে পারে নাই, সেহেতু পিছন থেকে ভিতিনিয়া খুবই ভালো মতো বল প্রোগ্রেস করতে পারছিলেন, এবং ভিতরে থাকা দুজন মিডফিল্ডার, এই যে জাও নেভেস এবং ভ্যারেনজার এমেরি, এই দুজনকে আবার ম্যান টু ম্যান মার্কিং করছিলেন লিভারপুলের দুই সেন্ট্রাল মিডফিল্ডার ব্রায়ান গ্রাভেনবার্গ এবং অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের ডিফেন্সিভ অ্যাবিলিটি নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই। গ্রাভেনবার্গও এত বেশি ফ্লুইড ফুটবলের সামনে তেমন ভালো কোনো কিছু করতে পারছিলেন না। সো জাও নেভেস আর ভ্যারেনজার এমেরিও অসাধারণভাবে খেলছিলেন। তবে ভ্যারেনজার এমেরি এবং জাও নেভেসের দুই পাশে পিএসজির দুই ফুল ব্যাক হাকিমি এবং মেন্ডেস, তারা এই ম্যাচে যে ইন্টারেস্টিং জিনিসটা করেছেন, তারা সবসময় ওভারল্যাপ করছিলেন না, তারা অনেক সময় আন্ডারল্যাপিং করছিলেন। আন্ডারল্যাপিং করার কারণে পিএসজির যে দুই উইঙ্গার এই ম্যাচে খেলেছেন, ডেজিরে দুয়ে এবং কারাৎস্কেইয়া, ম্যাক্সিমাম টাইম তারা এরকম সাইডলাইন বেসড উইঙ্গারের ভূমিকাতে খেলেছেন, এবং হাকিমি আর মেন্ডেস এই দুই মিডফিল্ডারের পাশের এই সকল জোনগুলোতে ক্রমাগত ওঠানামা করছিলেন। এখন ফুলব্যাকের এরকম ইন্টারেস্টিং মুভমেন্টের কারণে এই পিএসজির দুই ফুলব্যাককে লিভারপুলের কোনো খেলোয়াড়ই প্রপারলি মার্কিং করতে পারছিলেন না। যে এই দুই ফুলব্যাককে কি লিভারপুলের দুজন উইং ব্যাক মার্কিং করবেন, নাকি কোনো সেন্ট্রাল মিডফিল্ডার মার্কিং করবেন, নাকি কোনো সেন্ট্রাল ডিফেন্ডার মার্কিং করবেন, এটা কেউই বুঝতে পারছিল না। লিভারপুলের তিনজন সেন্টার ব্যাক, কোনাতে, ভ্যান ডাইক এবং জো গোমেজ, তিনজন অ্যাগ্রেসিভলি মার্কিং করতে চাচ্ছিলেন, কিন্তু কে কখন কাকে মার্কিং করবেন, মার্কিং করার জন্য ওই খেলোয়াড়ের পিছু পিছু তারা যে কোনো জায়গাতে চলে যেতে রাজি কিনা, সেই জিনিসটা অনেক অস্পষ্ট থেকে গেছে। স্পেশালি দ্য মুভমেন্ট অফ উসমান দেম্বেলে। উসমান দেম্বেলেকে স্ট্রাইকার বলা হলেও তিনি একদমই স্ট্রাইকারের অবস্থানে থাকেননি গোটা ম্যাচে। কখনো কখনো উনি ডান দিকে চলে এসেছেন, দিয়ে সব জায়গাতে ওভারলোড করেছেন, কখনো কখনো বাম দিকে চলে এসেছেন, দিয়ে সব জায়গাতে ওভারলোড করেছেন, আবার কখনো কখনো একদম সেন্ট্রালিও কিন্তু চলে গিয়েছেন। এখন লিভারপুলের সেন্ট্রাল সেন্টার ব্যাক যিনি ছিলেন ভার্জিল ভ্যান ডাইক, তিনি যদি অ্যাকচুয়ালি ভালো মতো ম্যান টু ম্যান মার্কিং করতে চাইতেন, তাহলে কিন্তু এই ডেম্বেলের সঙ্গে সঙ্গে তাকে এই সকল জোনগুলোতে দৌড়াদৌড়ি করার কথা। তিনি দৌড়াদৌড়ি করেন নাই। যেহেতু দৌড়াদৌড়ি করেন নাই, সেহেতু লিভারপুল ডিফেন্সও প্রপারলি ম্যান টু ম্যান মার্কিং করতে পারছিল না। সেম ক্যান বি সেড ফর ইব্রাহিমা কোনাটে অ্যান্ড জো গোমেজ। এই দুইজনও যথেষ্ট কনফিউজ ছিলেন যে তারা পিএসজির ফুল ব্যাকদের রানটা স্পট করবেন নাকি উইঙ্গারদেরকে মার্কিং করবেন। যে কারণে অনেক সময় দেখা গেছে যে ইব্রাহিমা কোনাটে এ ধরনের রাইট ব্যাক সিচুয়েশনে এই সকল জায়গাগুলোতে ডিফেন্ড করছিলেন এবং বল ক্যারি করে অনেক উপরে চলে আসছিলেন, এবং তাকে পিএসজি এভাবে ডিসপ্লেস করছিল। এখন এভাবে ডিসপ্লেসড হইতে ইব্রাহিমা কোনাটে কখনোই পছন্দ করেন না। লিভারপুলের এই যে প্রেসিং প্যাটার্নটা একদমই ব্যাকফায়ার করেছে। এই সিজনের বিভিন্ন ম্যাচে আমরা সেটা দেখেছি যে অফ দ্য বল সিচুয়েশনে তারা ঠিকমতো প্রেস করতে পারে না, ম্যাচের শেষ দিকে তাদের এনার্জিও ঠিকমতো সাস্টেইন করে না। এখন তাদের অফ দ্য বল স্ট্রাকচারে যেহেতু এত সমস্যা, তাদের সামনে যদি এরকম ফ্লুইড একটা টিম পড়ে, সো ওইরকম ফ্লুইড একটা টিম যে তাদেরকে নাচাবে এটাই স্বাভাবিক। তো তাদেরকে নাচিয়েছে, এবং লিভারপুলের কোনো খেলোয়াড়ই ঠিকমতো বুঝতে পারেন নাই যে তাদেরকে কিভাবে কাকে মার্কিং করতে হবে এবং কিভাবে প্রেস করতে হবে। সো ফলে যে জিনিসটা হয়েছে, তারা যখন কনফিউজড হয়ে যাচ্ছিল, অনেক সময় দেখা যাচ্ছিল যে তারা একদম বাস পার্কিংই করছিল এভাবে। এবং বাস পার্কিং করার কারণে যে জিনিসটা হচ্ছে যে পিএসজি অনেক সুযোগ পেয়েছে বিল্ড আপ করার। এখন দেখা যাক সেকেন্ড লেগে আদৌ নিজেদের মাঠে তারা কোনো কিছু করতে পারে কিনা। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন লিভারপুলের এই হতাশাজনক পারফরমেন্স নিয়ে আপনি কি ভাবছেন।